তাহলে বোর মডেলের সফলতা প্রথমে, আর আরেকটা হচ্ছে সীমাবদ্ধতা। এখন বোর মডেল আর রাদারফোর্ড মডেল আমরা যদি তুলনামূলকভাবে আলোচনা করি, তাহলে বোর মডেল আর রাদারফোর্ড মডেলের আলোচনায় প্রথমে কি দেখা যাবে যে বোর মডেল আসলে তোমার সফলতা কি ছিল, যে রাদারফোর্ড মডেল কিন্তু বলতে পারে না যে ইলেকট্রন গুলো কিভাবে ঘোরে, ইলেকট্রন গুলো কিভাবে, কিন্তু বোর মডেল অনুসারে বলা আছে যে ইলেকট্রন গুলো বৃত্তাকার কক্ষপথে ঘোরে। তাহলে এটা হচ্ছে বোর মডেলের একটা সফলতা। বোর মডেলের আরেকটা সফলতা হচ্ছে রাদারফোর্ড বলতে পারে নাই যে কোন পরমাণুতে ইলেকট্রন গুলো অবস্থান করলে শক্তি শোষণ করলে কি হবে, আবার শক্তি বিকিরণ করলে কি হবে, এর কোনো পরিবর্তন হবে কিনা এই সম্পর্কে কিন্তু রাদারফোর্ড মডেল বলতে পারে নাই। কিন্তু বোর মডেল বলতে পারছে যে শক্তি শোষণ করলে কি হবে আর শক্তি বিকিরণ করলে কি হবে। আবার রাদারফোর্ড মডেলে ছিল না হচ্ছে পারমাণবিক বর্ণালী সম্পর্কে কোনো আইডিয়া দেওয়া ছিল না, কিন্তু বোর মডেল পারমাণবিক বর্ণালী সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিতে পারছে। যেমন তিনি হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা করতে পারছে। এখন রাদারফোর্ড বোর মডেলে কিছু সীমাবদ্ধতা আছে যেগুলো আসলে বোর মডেল অনুসারে ব্যাখ্যা করা যায় না। যেমন বোর মডেল বলছে যে ইলেকট্রন গুলো বৃত্তাকার কক্ষপথে ঘোরে, কিন্তু পরীক্ষা করলে দেখা যায় যে ইলেকট্রন গুলো শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথে না, উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। উপবৃত্ত কেমন, বৃত্তাকার বলতে আমরা বোঝাই যে একটা কেন্দ্র থাকবে, কেন্দ্রের থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাকেই তো বৃত্ত বলা হয়, এটাকেই তো বৃত্ত বলে। তাহলে ইলেকট্রন গুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে, মানে বৃত্তাকার পথে ঘুরে, এটা বলছিল হচ্ছে বোর মডেল অনুসারে। কিন্তু এখন পরীক্ষা করে দেখা হয়েছে যে বৃত্তাকার না, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। কিরকম উপবৃত্ত হচ্ছে এরকম ডিমের মতো, ঠিক আছে, একদিকে ব্যাসার্ধ বেশি, অন্যদিকে একটু কম, ঠিক আছে, এটা হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। তাহলে এই সম্পর্কে কিন্তু বোর অতটা ভালো আইডিয়া দিতে পারে নাই, বলতে পারে নাই। এখন বোরের সব থেকে বড় সফলতাকে বলতে পারি আমরা হচ্ছে পারমাণবিক বর্ণালী। কিন্তু উনি শুধু হাইড্রোজেনেরটা বের করতে পারছে, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা দিতে পারছে। আর একের বেশি ইলেকট্রন, অর্থাৎ হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা, একটা, হাইড্রোজেনের ইলেকট্রন হচ্ছে একটা। কিন্তু যাদের একের বেশি ইলেকট্রন আছে সেক্ষেত্রে তাদের পারমাণবিক বর্ণালী কেমন হবে এর কোনো ব্যাখ্যা নাই। আবার বোর মডেল অনুসারে আমরা হচ্ছে পরমাণুতে এই পারমাণবিক বর্ণালীর সময় একটা রেখা পাওয়ার কথা ছিল, কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা করলে দেখা যায় যে একের বেশি রেখা পাওয়া যায়। তাহলে এই রেখাগুলো কই থেকে আসলো এর কোনো ব্যাখ্যা আমাদের বোর মডেলে নাই, তাহলে এই তো আমরা কিছু জানলাম যে রাদারফোর্ডের সাথে বোরের তুলনা করলাম। আমরা দেখলাম যে রাদারফোর্ড থেকে বোর অনেক ভালো বলতে পারছে, অনেক ভালো ব্যাখ্যা করতে পারছে। এখন কিছু সফলতা আছে, এখন দেখা যাক ভবিষ্যৎ প্রজন্ম এটা করতে পারে কিনা, এর ব্যাখ্যা আনতে পারে কিনা, ঠিক আছে। এখন আমাদের দেখা লাগবে যে আসলে ভবিষ্যতে আরো কত দূর আগায়, ঠিক আছে। এটাই ছিল স্যার বোর ও রাদারফোর্ড মডেল, আমরা এটা শেষ করলাম। এখন আমরা চলে যাব হচ্ছে পরবর্তী পাঠে, অর্থাৎ পরমাণুর শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসী। আমরা তোমাদের শিখেছিলাম অরবিটাল সম্পর্কে একটা ধারণা দেখতেছিলাম আমরা গত ক্লাসে আমরা অরবিটাল নিয়ে একটা ধারণা দেখছিলাম। অরবিটাল কি, যে অরবিটাল হচ্ছে কোন একটা উপশক্তি স্তর যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ। যেমন ওইগুলোকে আমরা অরবিটাল গুলোকে আমরা এল দিয়ে প্রকাশ করছিলাম, এল, যেমন এল সমান 0, 1, 2, 3 ইত্যাদি। আমরা 0 কে বলছিলাম হচ্ছে এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, আর একটা হচ্ছে এফ অরবিটাল, এস পি ডি এফ, এইগুলোকে আমরা বলছিলাম অরবিটাল। আর এন কে বলছিলাম কি, অরবিট, প্রধান শক্তি স্তর। আর এল কে আমরা কি বলতেছি, সহকারী। এন কে বলছিলাম প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর এল কে বলা হবে সহকারী কোয়ান্টাম সংখ্যা, অ্যাসিস্ট্যান্ট।
অ্যাসিস্ট্যান্ট বা সহকারী। এখন কথা হলো যে এস অরবিটাল, যেটা আমরা বলছিলাম যে এস অরবিটাল কতটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, পি অরবিটাল কতটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, ডি অরবিটাল কতটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, আবার এফ অরবিটাল কতটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে আমরা কি শিখবো যে অরবিটালে ইলেকট্রন, অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা, সেটা কি কোন সূত্র অনুসারে হবে? 2 × 2l + 1, এই সূত্র অনুসারে হবে 2 × 2l + 1, এটা 1। এখন তুমি বলতে পারো স্যার তাহলে এস অরবিটালে কয়টি ইলেকট্রন নিবে? এস অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা, এস অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা কি সূত্র? 2 × 2। দেখো এস যদি অরবিটাল হয়, এস অরবিটালের জন্য আমাদের কি সহকারী কোয়ান্টাম নাম্বার কত? 0 না, মানে এল এর মান 0 না। তাহলে আমরা এইখানে এল এর পরিবর্তে কি বসাবো? 0 বসাবো, প্লাস এই 1। তাহলে কত হয়? 2 × 0 এর সাথে এটা গুণ করলে হবে নি হচ্ছে 0 সাথে 1, তাহলে শুধু 1 থাকবে সমান 2। তাহলে আমরা কি বলতে পারি যে এস অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, কারণ আমাদের ফলাফল কত আসলো? 2 আসলো। আমরা যদি এবার বের করি যে পি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা সমান 2 × 2l + 1। এখন 2 × 2 l এর ভ্যালু কত? এখন পি এর জন্য l এর ভ্যালু হচ্ছে 1 + 1। তাহলে এখানে আসলে কত আসে? আসলে হচ্ছে এখানে যে 2 × 2 + 1, তাহলে 2 × 3, 3 × 6। তাহলে এস অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 6। আমরা এরকম করে ডি আর এফ করো। এখন ডি ও এফ এর জন্য করো, ডি ও এফ এর জন্য কিভাবে করতে পারবো আমরা? সেম ভাবে। তাহলে ডির জন্য কত হবে? এল এর মান 2, আর এফ এর জন্য হবে এল এর মান 3। ঠিক আছে, এখন তাহলে আমরা হচ্ছে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতিটা পড়বো। পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি নিয়ে আলোচনা করব। দেখো আমরা একটু আগে কিন্তু ডি অরবিটালে আর এফ অরবিটালে, ডি আর এফ অরবিটালে আমরা হচ্ছে কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারবে তাদের একটা ব্যাখ্যা করে দিচ্ছি এখানে। যেখানে ডি অরবিটালের জন্য কত? এল এর মান ছিল হচ্ছে 2, তাহলে আমরা আসলে ক্যালকুলেশন করলে কত পাই? 10 পাওয়া 10। আবার এফ অরবিটালের জন্য কত পাইছি আমরা? 14 পেয়েছি। এফ অরবিটালের জন্য আমরা হচ্ছে 14 পেয়েছি। এখন ধরো আমরা হচ্ছে করব কি যে পরমাণুতে আসলে ইলেকট্রন বিন্যাসের নীতিটা কিভাবে কাজ করে, এগুলো মুছে দিই। দেখো আমরা সার্কেল দিয়ে বলছিলাম যে বোর মডেল অনুসারে এইরকম ছিল, যে কক্ষপথ ছিল এরকম। আমরা আসলে এরকম অনেকগুলো কক্ষপথ করছিলাম, যেখানে এই প্রথমটা কার মান? এটা 1, পরেরটা 2, এর পরেরটা হচ্ছে কত? 3। তাহলে প্রথম কক্ষপথের নাম কি ছিল? কে। তারপরের নাম ছিল এল এম, কে এল এম, আর একটা আছে এন। আমরা আসলে অত দূর যেতে যাচ্ছি না, আমরা হচ্ছে 3 পর্যন্তই রাখলাম। এখন প্রথমটার জন্য এন এর মান কত? এন সমান 1, মানে 1 নাম্বার ঘর বা 1 নাম্বার কক্ষপথ। এই 1 নাম্বার কক্ষপথে এল এর ভ্যালু কত ছিল? আমরা বলছিলাম যে এল আর এন এর মধ্যে সম্পর্ক আছে একটা,
এল সমান সমান কি 0 ডট ডট n মাইনাস 1। তাহলে সেক্ষেত্রে কি ছিল যে 0 0, হ্যাঁ 0। এখন 0 বলতে আমরা কি বুঝেছিলাম ওটাকে s s অরবিটাল। তাহলে 1 নাম্বার শক্তি স্তরে অরবিটাল কয়টা? একটা, তার নাম কি s। জিরোটা ওই এল এর মান 0 মানে কি s না? তাহলে 1 নাম্বার শক্তি স্তরে এল এর মান 0 বলতে বোঝাচ্ছে যে সেখানে উপশক্তি স্তর কয়টা? একটা। 1 নাম্বার শক্তি স্তরে উপশক্তি স্তর একটা। তাহলে এক কয়টা ইলেকট্রন নিতে পারে? আমরা তোমাকে বলছিলাম যে এস হচ্ছে 2টা ইলেকট্রন নিতে পারে। বাম পাশে দিলাম 1 এস, উপরে দিলাম হচ্ছে 2। এই কথার অর্থ কি? এটা হচ্ছে বোঝাচ্ছে যে কত নাম্বার কক্ষপথ, কক্ষপথ, আর এটাতে বোঝাচ্ছে ইলেকট্রন। উপরেরটাকে বোঝায় ইলেকট্রন আর এই বাম পাশটাকে বলা হয় কক্ষপথ। যেহেতু 1 নম্বরে কি কক্ষপথ একটাই, সেজন্য 1s 1s। এবার যদি n সমান 2 হয় সেক্ষেত্রে কি হবে? তাহলে l এর মান 0 আর 1, 0 থাকবে সাথে একটা 1। তাহলে 0 কেন বলবো? s অরবিটাল, আর 1 কে বলবো কি p অরবিটাল। তাহলে আমি যদি তাহলে দিই এরকম যে 2s আর কি হয় 2p। 2 দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আমরা দ্বিতীয় কক্ষপথ, এই 2 দিয়ে বোঝাচ্ছি দ্বিতীয় কক্ষপথ। তার মানে দ্বিতীয় কক্ষপথের মধ্যে উপশক্তি স্তর কয়টা আছে? 2টা আছে, একটা হচ্ছে p আর একটা হচ্ছে সরি s আর একটা হচ্ছে p। সেম ভাবে যদি 3 হয় তখন কি হবে? l এর ভ্যালু 3 হইলে কত, মানে n এর মান 3 হইলে কত হবে? তুমি বলো 3 হইলে কত হবে? n এর মান 3 হলে কত হবে? l কত হবে? l 0 1 0 1। তাহলে 0 কে বলা হয় s, p আর এটাকে বলা হয় d। তার মানে 3 নাম্বার আমাদের কক্ষপথের জন্য কি হবে? 3s 3p আর এটা আছে 3d 3d। 4 হলে কত হবে? n সমান 4 হলে কত হবে? যে 4s 4p 4d আর হবে 4f এরকম হবে। এখন এই বাম পাশেরটাকে বলা হয় কক্ষপথ, আর এই ডান পাশেরটাকে বলবো আমরা হচ্ছে বা বাম পাশেরটাকে বলবো প্রধান শক্তি স্তর, আর ডান পাশেরটাকে বলবো হচ্ছে উপশক্তি স্তর। আচ্ছা, তাহলে আমাদের এখন এই যে আমরা যে ইলেকট্রোবিন্যাস করব, পরমাণুতে ইলেকট্রোবিন্যাসের নীতিটা কিভাবে কাজ করবে? অর্থাৎ যার এরকম আমরা করি যে যার n প্লাস l এর মান বেশি, ইলেকট্রন তার কাছে পরে যাবে, অর্থাৎ যার n প্লাস l এর মান বেশি তার কাছে ইলেকট্রন বেশি, ইলেকট্রন তার কাছে পরে যাবে। ব্যাপারটা এরকম লক্ষ্য করো। আমি যদি এরকম একটু বলি যে ধরো 1s এখানে n এর মান কত? 1s এর জায়গায় n এর মান কত? 1। গুড। তাহলে আমরা এই n এর ভ্যালুকে বললাম 1 প্লাস s এর জন্য l এর মান কত? 0। তাহলে কত পাইলাম আমরা? অ্যানসার 1 পাইলাম না। আবার 2s এর জন্য করি, তাহলে 2s এর জন্য করলে আমাদের n এর মান কত পাবো? না 2 পাবো না। s এর মান কত পাবো? না 0। তাহলে মান কত? 2 হলো না। তাহলে ইলেকট্রন আগে কোথায় যাবে? 1 এ যাবে না 2 তে যাবে? 1 এ যাবে। ইলেকট্রন আগে কোথায় যাবে? 1 এ যাবে, অর্থাৎ 1s এ যাবে। তারপরে কোন যাবে? 2s এ যাবে। এবার 2p টা খেয়াল করো, 2p খেয়াল করো। তাহলে 2p এর জন্য n এর মান কত? 2 প্লাস
পির জন্য এল এর ভ্যালু কত? 3 3 নাও 2 2 না 1 1 1 তাহলে কত হয়? তারপরে ইলেকট্রন কোথায় যাবে? 2p তে যাবে। এরপর কোথায়? 3s দেওয়া আছে না, কারণ প্রথম কক্ষপথে ইলেকট্রন দুইটাই তো, দ্বিতীয় কক্ষপথে কয়টা? দুইটা না, একটা হচ্ছে 2s আর একটা হচ্ছে 2p। এবার 3 নাম্বার শক্তি স্তর আসো। তাহলে 3 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন যাবি আগে, মানে চিহ্নটা আমি বুঝে দিই, মুছে দিই। 3 নম্বরে কত আছে? 3s আর আছে 3p আর আছে 3d আর এর পরেরটা আছে হচ্ছে 4s। আমরা আসলে শক্তি বের করতেছি, কার শক্তির মান কেমন। যেখানে শক্তি কম সেখানে ইলেকট্রন আগে যায়। এটা আসলে শক্তি বের করার জন্য সূত্র আর কি, শক্তি টেস্ট করতেছি আমরা। ধরো বাস্তবে একটা এক্সাম্পল মনে করো যে তুমি তোমার জেলার এমপির সাথে দেখা করতে চাও। ফার্স্টে তুমি তো মনে করো একটা গ্রামের মানুষ, তুমি সরাসরি চাইলে কি এমপির সাথে দেখা করতে পারো? তোমাকে আগে কি করতে হবে, যে তোমার এলাকায় যে মেম্বার আছে তার একটা সিগনেচার নেওয়া লাগবে, ফার্স্টে অনুমতি পত্র নেওয়া লাগবে। তারপরেও কি সম্ভব যাওয়া? না, ওই অনুমতি পত্র দিতে হবে তোমার জেলার চেয়ারম্যানের বরাবর। চেয়ারম্যান যদি সিগনেচার করে দেয় যে আমি পারমিশন দিলাম, তুমি দেখা করতে পারো, তাও কি সম্ভব? না, তোমার উপজেলা বরাবর একটা অ্যাপ্লিকেশন করতে হবে। আবার উপজেলা থেকে যদি সাইন করে দেয়, তোমার ডিসি বরাবর অ্যাপ্লিকেশন করতে হবে। এরপরে ডিসি বরাবর যদি করে, আমরা আসলে ওটা তোমার এক্সাম্পল দিচ্ছি, বাস্তব এক্সাম্পল, যে শক্তি আস্তে আস্তে কি হয়, বৃদ্ধি পাইতে থাকতেছে। ওইখান থেকে যদি অনুমোদন পত্র দেয়, তোমার এমপির পিএস বরাবর কি করতে হবে। তারপর এমপির পিএস যখন বলবে যে হ্যাঁ এখন দেখা করা যায়, তখন দেখা করা সম্ভব হবে। তাহলে আসলে কি করতে পারতেছি, আমি কিন্তু চাইলে পরে সরাসরি একটা ধাপকে চেঞ্জ করে আরেকটা ধাপে যাইতে পারতেছে না। তাহলে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রেও সেম ঘটনা। আগে নিম্ন শক্তি স্তর পূর্ণ করতে হবে, তারপর উচ্চ শক্তি স্তরে যেতে হবে। বুঝা গেল? আগে কিন্তু ক্লাব দিয়ে অন্য কোনো জায়গায় যাওয়া যাবে না। যেমন আমরা যদি এটার শক্তি টেস্ট করি, তাহলে কত? এন এর মান কত? 3 আর এল এর মান কত? 0। তাহলে এর শক্তি 3। কথা হইলো, এর শক্তি তো 3 ছিল। ধরো আমরা তো এমপি সাহেব দেখো চাচ্ছিলাম, এখন উপজেলা চেয়ারম্যান আর ডিসি মনে করো আমাদের ধরলাম আমরা একই লেভেলের লোক, দুইজনের ক্ষমতা, আচ্ছা ওইটার ক্ষমতা দেওয়া ঠিক হলো না। এমপি পিএস আর মনে করো ডিসি সেম লেভেলের লোক, কিন্তু মনে করো লেভেল এক হলে পরেও পদমর্যাদায় এগিয়ে আছে কিনা, ধরলাম এমপির পিএস পাওয়ারে এগিয়ে আছে, আমাদের ডিসি সাহেবকে আমরা নিচে নামাই দিলাম। তাহলে এমপি পাওয়ারকে আমরা এমপি পিএস কে উপরে তুলে দিলাম হালকা, কিন্তু দুজন কিন্তু সমান লেভেলের লোক। হ্যাঁ, তাহলে ইলেকট্রন কোথায় যাবে? আগে নিচেরটার সাথে যাবে, তারপরে উপরের সাথে যাবে। অর্থাৎ যার এন এর মান ছোট, ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে। সমশক্তি সম্পন্ন অরবিটালে যার এন এর মান ছোট, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। সেই জন্য আগে 2p তে যাবে, তারপরে 3s এ যাবে। আগে 2p পূর্ণ করার পরে তারপরে কোথায় যাবে? 3s এ যাবে। এবার আমরা বলি হচ্ছে পরেরটা, 3p টা টেস্ট করি। তাহলে n এর ভ্যালু কত? প্রথমটা এটা n এর মান কত? 3। আর p এর জন্য l এর মান কত? 1। তাহলে কত হয়? 4। এবার এইখানে আসো, 3d n এর ভ্যালু কত? 3। d এর ভ্যালু কত? l এর জন্য 2। তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়? 5। এবার এই জায়গাটা দেখো তো 4s এ 4 হবে। তাহলে এইবার কি বুঝলা, ইলেকট্রন কোথায় যাবে? আগে এই সাইডে যাবে না আগে তারপরে পাশে যাবে? আগে সাইডে যাবে, তারপরে পাশে যাবে।
আগে 4 এ যাবে, তারপরে 5 এ যাবে। তার মানে কি বুঝলা, শক্তি হওয়ার কথা ছিল কি 3D আগে যায় 4S এ যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা কি দেখলাম যে 3D থেকে 4S এর শক্তি কম কম। আর আমরা জানি ইলেকট্রন সব সময় কম শক্তি স্তর সম্পূর্ণ অরবিটালটা আগে পূর্ণ করে, তারপরে বেশি শক্তি স্তর সম্পূর্ণ অরবিটালে প্রবেশ করে। এইরকম করে আমরা ইলেকট্রন বিন্যাস করব। তাহলে আমরা একটা ছোট একটা এক্সাম্পল নেই, ধরো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। আমরা আসলে প্রথম ইলেকট্রন বিন্যাসের মধ্যে চলে গেলাম, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করব। সোডিয়াম হচ্ছে কত, 11। সোডিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 বা ইলেকট্রন সংখ্যাও আছে 11টা। ওকে, ইলেকট্রন বিন্যাস করি। তাহলে আমরা তোমাকে প্রথমে কি বলছিলাম, 1s বলছিলাম না, 1s ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করে, 1s এ প্রবেশ করবে, কারণ শক্তি কম 1s। তাহলে s ইলেকট্রন কয়টা নেয়, সর্বোচ্চ কয়টা নেয়, 2টা নেয়, 2টা। তাহলে 2টা দিয়ে দিলাম। ওর তো আছে 11টা, আমি 2টা দিলাম, আর বাকি থাকে কয়টা, 9টা বাকি থাকে। তাহলে এখন 1s তো গেল, 1s কমপ্লিট। এবার কত, 2s। s কয়টা নেয় ইলেকট্রন, 2টা। তাহলে আরো 2টা দিয়ে দিলাম, তাহলে কয়টা গেল, 4টা গেল। আর আরো বাকি আছে কয়টা, 7টা। তাহলে এই 2s এর পরে কি আছে, 2p। এখন p ইলেকট্রন কয়টা নেয়, 6টা নেয়। আমরা একটু আগে দেখালাম না যে p ইলেকট্রন, p সর্বোচ্চ ইলেকট্রন কয়টা নেয়, 6টা। তাহলে 6টা দিলাম। এখন কয়টা হয়ে গেল বলো তো, 10টা। আর কয়টা বাকি, কয়টা, এরপরে পরেরটার কাছে যাবে। পরেরটা কি, 3s। তাহলে পরে তো আছে একটা, তাহলে কি দেবো, একটা দেবো। পরে আছে একটা, তাহলে কয়টা দেবো, একটা দিয়ে দেবো। আমাদের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। কাটটা করলাম সোডিয়ামের সাথে। এবার যদি ম্যাগনেসিয়াম এটা করি আমরা, ম্যাগনেসিয়াম হচ্ছে 12। তাহলে কি হবে নি, 2p6 3s 12। যদি আমরা অ্যালুমিনিয়াম এটা করি তাহলে কি হবে, 13। এখানে 3টে দেওয়া সম্ভব, হ্যাঁ, এখানে হচ্ছে 3s স্কয়ার। এখানে কি 3 দেওয়া সম্ভব, ইম্পসিবল। তাহলে 3s এর পরে কি আছে, 3p 1। ওকে, এরকম করে তুমি পরেরটা করো দেখি। পরেরটা করো দেখি, পরেরটা কি আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, Si, সিলিকন 14। এখন এটার ক্ষেত্রে করো। তাহলে এই যে আমরা যে বলতেছি যে s s p s p d এগুলো কেন বলতেছি, হচ্ছে উপ শক্তি স্তর। এখন ধরো যে এটা আসলে কিভাবে হয়, আমরা যদি একটু আরেকটু বলি যে সার্কেল দিয়েই বোঝাই। এটা ছিল 1 নাম্বার, এটা ছিল 2 নাম্বার, এটা ছিল 3 নাম্বার শক্তি স্তর, এটা ছিল 4 নাম্বার শক্তি স্তর। আমরা বলছিলাম যে 1 নাম্বার শক্তি স্তর মানে হচ্ছে 1, n এর মান 1। 1 নাম্বার শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টা ছিল, একটাই ছিল, শুধুমাত্র s ছিল। তাহলে আমরা 1 কে প্রকাশ করব এরকম 1 s দিয়ে, যে তার বাম পাশেরটা বোঝাচ্ছে কক্ষপথ সংখ্যা, কত নাম্বার কক্ষপথ, আর এই s দিয়ে বোঝাচ্ছে হচ্ছে সেই কক্ষপথে উপশক্তি স্তর কয়টা। ধরা যাক এটা আমাদের প্রথম একটা রুম, এখানে কি উপশক্তি স্তর আছে, মানে কি এই রুমের মধ্যে আরেকটা রুম আছে, একটাই রুম আছে, সেখানে একটাই রুম আছে। তাহলে একটা ঘরের মধ্যে আমাদের একটাই রুম আছে। এর পরেরটা মনে করো 2 নাম্বার, এটা ছিল 1, এটা ছিল হচ্ছে 2। এই 2 নাম্বারে উপশক্তি স্তর কয়টা ছিল, একটা ছিল s আর একটা ছিল হচ্ছে p। তাহলে 2s আর হচ্ছে আমরা 2p বললাম, 2s আর 2p। সরি, 1 নম্বরে একটাই আছে, 2 নম্বরে কয়টা, তাহলে 2টা আছে উপশক্তি স্তর। 3 নম্বরে তুমি যদি আসো, যে 3 নম্বরে কত ছিল, যে তাহলে 3s আর আছে 3p আর আছে 3t। তাহলে 3 নম্বরের জন্য ছিল 3টা,
আমরা এরকম 3টা দিলাম, 3টা রুম বানাইলাম। সেম 4 নম্বরে দিলে কত হবে? 4টা হবে। 1 2 3 4। এখন আমরা প্রথমটাকে কি বলতেছি? এটাকে এস বলতেছি। পরেরটাকে বলতেছি একটা এস আর একটা হচ্ছে পি। এর পরেরটাকে বলতেছি কি? এস পি ডি। তারপরটা কি? এস পি ডি এফ। এস পি ডি এফ। এখন আমি তোমাকে বলছিলাম যে এস কয়টা ইলেকট্রন নিতে পারে? কয়টা নিতে পারে? 2টা নিতে পারে। অর্থাৎ এখানে এই ঘরে আবার ছোট ছোট করে মনে করো 2টা রুম আছে, এরকম করে ছোট ছোট 2টা রুম আছে। আর ইলেকট্রন কিন্তু সর্বোচ্চ কয়টা নিতে পারে? 2টা নিতে পারে। তাহলে এইখানে মনে করো, আচ্ছা আমি সরাসরি বলি এটাকে, এখানে 2 জন থাকতে পারে, একটা ঘরে 2 জন থাকতে পারে। 2s এর জন্য, তাহলে s এর জন্য কয়টা? 2টা না? আবার এই p এর জন্য কয়টা হবে? তাহলে 6টা। তার মানে p এর ঘরে 6 জন থাকতে পারে। আবার 3 নাম্বার রুমের মধ্যে 3টা আছে, কাটা আছে, 3টা ঘর আছে। তাহলে s ঘরে কয়টা থাকতে পারে? 2টা। আর p ঘরে কয়টা? 6। আর d ঘরে থাকতে পারে হচ্ছে 10। আমাদের পরেরটা 4 নাম্বারটার মতোই, 2 6 10। তার মানে f অরবিটালে 14টা ইলেকট্রন থাকা সম্ভব। তাহলে এইরকম করে আমরা এখানে বলছিলাম হচ্ছে ক্লোরিন 17, Cl 17 করে। তাহলে প্রথমে কি আসা লাগবে? প্রথম ঘর থেকে শুরু করা লাগবে। অর্থাৎ মনে করো 17 জন লোক আছে, 17 জন লোককে আমরা এই ভিন্ন ভিন্ন ঘরে সাপ্লাই দিব, ঠিক আছে, থাকতে দিব। 17 জন লোককে আমরা ভিন্ন ভিন্ন রুমে থাকতে দিব। তাহলে প্রথমে আসতে হবে কোন রুমে? যাওয়া লাগবে এস। তাহলে এস এর রুমে কয়জন থাকতে পারে? 2 জন। তাহলে এস এর রুমে 2 জনকে দিলাম। পরের এস এর ঘর শেষ, পরের ঘর আছে হচ্ছে আমাদের 2। তাহলে 2s এর রুম, 2s এর একটা রুম আছে, সেই রুমে কয়জন দেবো? 2 জনকে। পরের ঘর কত আছে? 2p। তাহলে p ঘরে কয়জন থাকতে পারে? 6। এখন ঘটনা হচ্ছে আমাদের কয়জন লোক গেল? 10টা লোক চলে গেছে, আরো বাকি থাকে কয়টা লোক? 7টা লোক। তাহলে আমরা আরো 7 জনকে দিব সামনে। এরপরে আছে কোন ঘর? 3 নাম্বার ঘর। 3 নাম্বার ঘর। তাহলে 3 নাম্বার ঘরে আমরা 3s প্রথম রুম, 3s কত দিতে পারি? 2টা। কয়টা হলো? যে আমাদের 12টা হলো। 3s এর পরে কোনটা আছে? 3p। 12টা, 12 জন কিন্তু হয়ে গেছে। আর কয়জন লোক বাকি আছে? 5 জন। তাহলে p নিতে পারে কয়টা? 6টা। 6 জন ধারণ করতে পারে। আমি 5 জন আছে, তাহলে 5 জনকে দিলাম, সমস্যা তো নাই। তাহলে এখানে কি হয়ে গেল? শেষ ঘরে কয়জন লোক আছে? 5 জন। শেষ ঘরের লোক কয়জন? 5 আর 3 5 আর 2 7। তার মানে শেষ নাম্বার ঘরে, এটা একটা ঘর, একটা ঘর, 2টি ঘর, এটা 3টা ঘর, মানে 3 নাম্বার ঘর। আর এগুলোকে বলছে চেম্বার। একটা ঘরের মধ্যে আলাদা রুম থাকে, তাকে কি বলে? চেম্বার বলে। ছোট ছোট খোপ, যেটাকে বাংলা ভাষায় বলে খোপ, খোপ কাটা। তাহলে এগুলো হচ্ছে আমাদের সেই খোপ কাটা। এখন আমরা যদি করি, মনে করো কি ওইটা কি বলে, পটাশিয়ামকে করি। পটাশিয়াম হচ্ছে কত? 21 না কত? 19। পটাশিয়াম হচ্ছে 19। তাহলে 19 কে আমরা ইলেকট্রন বিন্যাস করি, সেক্ষেত্রে কি হবে? ফার্স্টে হবে হচ্ছে প্রথম ঘরে 2 জন, পরের ঘরে 2 জন, তারপরে ঘরে হচ্ছে, তারপরে ঘরে 2 জন, তারপরে ঘরে হচ্ছে 6 জন। তাহলে কত হইলো আমাদের? এই হচ্ছে 10 12 12 আর 6 হচ্ছে 18। 18 জন চলে গেল, বাকি আছে কয়জন? 1 জন। তাহলে এখানে কিন্তু ছিল হচ্ছে 3d ছিল, 3d ছিল, আর হচ্ছে এরপরে ছিল হচ্ছে 4s। তাহলে 3d তে 10টা। আমরা শক্তির মান কি, শক্তি অনুসারে কি জানি? 3d শক্তি বেশি না 4s এর শক্তি বেশি? 3d এর শক্তি বেশি, শক্তি। তাহলে ওই যে বাকি ইলেকট্রনটা কোনে যাবে? ব্যাপারটা এইরকম মনে করো যে 3d তে 10 জন ছাড়া ঢুকানো হবে না। ধরো
10 জন আসতে হবে। ওটা নিয়ম আছে যে আপনি যদি এই রুমে থাকতে চান হয় 5 জন না হয় 10 জন আসতে হবে, এটা নিয়ম। এই জায়গায় 5 জন, এখানে তো আর নাই, কেউ তো নাই, আমি কোন থেকে পাবো? এখানে কি 8টা আছে? আমার লোক বাঁচাইছে হচ্ছে কয়টা? 5টা। তাহলে 5টাকে 5টা দিব না তো কি দিব? আমি আর কোথায় পাবো? এখন এই 10 না, ডি এর শর্ত কি? ডি এর শর্ত হচ্ছে স্পেশাল রুম। এটা ডি এর জন্য হয় 5টা দিতে হবে না হয় 10টা দিতে হবে, তাছাড়া এটা ভাড়া হইতো না, এটা ভাড়া হবে না। ঠিক আছে? এখন আবার কি, তাহলে এটা শক্তিশালী না? এনার্জি পাওয়ারফুল রুম, ভাড়া বেশি। পাওয়ারফুল রুম বলতে আমরা বুঝাচ্ছি এটার ভাড়া অনেক বেশি। তাহলে যেহেতু ভাড়া বেশি, এটা ভাড়া কম, লোক বাসে একজন, কি করবি? একজন লোক আছে, ওই যে নেন ভাই, আমি এটাই নিলাম, আমার তো টাকাও নাই, আমি 10 নাম্বারটা নিতেও চাচ্ছি না, এই যে 2 নাম্বার ঘরটা নেবও না, আমি নেব হচ্ছে আপনার কম দামের জন্য। এই ছিল হচ্ছে আমাদের ইলেকট্রোমিনাসের কথাবার্তা। এখন তোমাদের কাজ হবে 1 থেকে 30টা পর্যন্ত এরকম করে আসা, 1 থেকে 30টা করতে থাকো। আর যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমরা সামনের দিন সলভ করবোই।